ঘরের মধ্যে কেমন একটা ভ্যাপসা গরম। না, একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। এ কি, এত রাতে ঝিলে কে সাঁতার কাটছে? কে কে ওখানে? এত রাতে এই ঝিলে কে এমন করে সাঁতার কাটছো? এত সহজে ভুলে যাব ভেবেছ? বলবো না, এই পুরুষ জাতিকে বলবো না। টেনে হিচড়ে নামিয়ে নিয়ে যাব ওই অন্ধকার ঝিলের নরকের আতালে। নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। আমার চ্যানেল স্কেটেলসে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কেটেলস ফ্যামিলির সকলের জন্য আজ একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। বিভিন্ন কপিরাইট ইস্যুর জন্য আমি তোমাদের আর হয়তো স্কেটেলসে ফেলুদা ব্যোমকেশ এবং তারানাথ তান্ত্রিক সিরিজের গল্প আর হয়তো শোনাতে পারবো না। সেই জন্যে তোমাদের জন্য আমি আমার একটা নতুন অডিও স্টোরি চ্যানেল রহস্য রোমাঞ্চ লঞ্চ করেছি, যেখানে তোমাদের জন্য আমি রেগুলার ফেলুদা ব্যোমকেশ এবং তারানাথ তান্ত্রিকের গল্প তো নিয়ে আসবই, তার সাথে আরও অনেক অন্যান্য গল্প নিয়ে আসব। আমার রিকোয়েস্ট, তোমরা এক্ষুনি ডেসক্রিপশনের উপরে দেওয়া লিঙ্ক থেকে আমার নতুন চ্যানেল রহস্য রোমাঞ্চকে সাবস্ক্রাইব করে এসো। এছাড়া পিন্ড কমেন্টেও আমি লিঙ্কটা মেনশন করেছি। আজকের গল্পের টাইটেলেও আমি রহস্য রোমাঞ্চকে মেনশন করে রেখেছি। সো তোমরা যেখান থেকে সুবিধা আমার নতুন চ্যানেল রহস্য রোমাঞ্চকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাবস্ক্রাইব করলে তারা কমেন্ট করে আমায় জানাও, তাদের নাম আমি নেক্সট গল্পের ইন্ট্রোতে মেনশন করব। স্কেটেলসের আজকের গল্প শুরু করার আগে আমি এর আগের মানিকদা সিরিজের গল্প জোড়া সাঁকোয়ে জোড়া খুনে তোমরা যে কমেন্টগুলো করেছিলে সেগুলো একটু যাচ্ছি। আক্তাফ লিখছে, আপনার গল্প আমার অনেক ভালো লাগে। অনেকবার কমেন্ট করেছি আপনার মুখে আমার নামটা শোনার জন্য, কিন্তু আমার কমেন্টটা আপনি একবারও পড়েননি। আশা করছি আমার নামটা একবার হলেও বলবেন। হিরণময় নস্কর লিখছে, দাদা আমি বেঙ্গালুরু থেকে শুনছি, খুব ভালো হয়েছে গল্পটা, পাশে আছি, প্লিজ দাদা কমেন্টটা একটু পড়লে খুশি হব। সুভাষ কয়াল লিখছে, আমি সুভাষ হাওড়া থেকে, আপনাদের গল্প আমি রোজ শুনি, খুব সুন্দর লাগছে, আমি কাজ করতে করতে গল্প শুনছি। মৌমিতা লিখছে, আমি মৌমিতা নিউটাউন থেকে শুনছি, তোমার গলার ভয়েসটা খুব ভালো লাগলো, আমি খুব গল্প শুনি, আজ থেকে তোমার গল্প শুনব, ভালো থেকো, অনেক শুভেচ্ছা কামনা রইল তোমাদের জন্য। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু পরের গল্পে ডেফিনেটলি আমি তোমাদের বাকি কমেন্টগুলোও পড়ব। তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। শুরু করছি স্কেটেলসের আজকের গল্প, অমিয় নস্করের লেখা খিদে। উফ, এত রাতে আবার লোডশেডিং, এই ভালো লাগে না। একেই প্রচণ্ড গরম, তার উপরে কারেন্ট না থাকলে 2 মিনিটে সারা শরীর ঘেমে নিয়ে একসা হয়ে যায়। এই তোরা এই গরমের মধ্যে কি করে ঘুমাচ্ছিস বলতো? তোদের গরম হচ্ছে না? এই তোদের সারা শব্দ পাওয়া যাচ্ছে না রে, দুর্বল তোরা মৃত্যু ঘুম ঘুম। আমি একটু ঝিলের পাড়ে গিয়ে বসি। কে কে ওখানে? এত রাতে কে তুমি ঝিলে সাঁতার কাটছো? এই তোমার ভয় করছে না? আমি গো বাবু, আমি। এসো এসো না, আমার কাছে এসো। এত রাতে কে তুমি এই বিলে স্নান করছো? এই তোমাকে তো ঠিক দেখতে পাচ্ছি না। এসো আমার কাছে এসো, এই জলে নেমে এসো, তবেই তো আমাকে চিনতে পারবে আমি কে। না না, এত রাতে আমি আর ওই জলে নামবো না। নামবি না মানে? নিচে নামতে তো তোকেই হবে। কি ভেবেছিলিস তুই বেঁচে যাবি?
তুই কে? আমাকে আমাকে জলে ঠেলে ফেলে দিলি? তুই কে? আমি আমি তোর মৃত্যু দূত, আর ওই জলে অপেক্ষা করছে তোর মরণ। কে আছো? বাঁচাও! আমাকে আমাকে মেরে ফেলছে, আমার পা ধরে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। সামনের বড় ইস্পাত কারখানা থেকে যন্ত্রপাতি ঠোকাঠুকির আওয়াজ শোনা যায় বেশ অনেকটা দূর পর্যন্ত। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি টানা 8 ঘন্টা এখানে কঠোর পরিশ্রম করতে হয় কারখানার সকল শ্রমিককে। কারখানাটি গড়ে উঠেছে স্টেশন চত্বরের এক মফস্বল এরিয়ায়। সেখানে কাজ করতে করতে দিনে কতবার ট্রেন যাওয়া আসা করছে তাও দেখা কিংবা স্পষ্ট শোনা যায়। বর্তমানে বেকার সমস্যা একটা বড় সমস্যা, তাই সে বেকারত্ব ঘোচাতে একেবারে প্রান্তিক এলাকা থেকে বহু মানুষ এই ইস্পাত কারখানাতে কাজ করতে আসে। এখানে থেকেই কাজ করে, প্রয়োজনে কিংবা ছুটি কাটাতে মাসে 2-1 বার বাড়ি যায়। যদিও এখানে থাকার ব্যবস্থা কোম্পানি নিজেই করে দেয়, তাই শ্রমিকদের থাকার চিন্তা বিশেষ করতে হয় না। কারখানার উত্তর দিকে বিরাট বড় ঝিল। সেই ঝিলের পাশ দিয়ে স্টেশনের পাশ থেকে নেমে এসেছে পিচ ঢালা পাকা রাস্তা। সেই রাস্তার পাশেই কারখানার মালিক শ্রমিকদের থাকার জন্য পরপর 10-12খানা ঘর করে রেখেছেন। সুবিধে অসুবিধে সেখানেই শ্রমিকরা থেকে যায়। একটা ঘরে 4 জন শ্রমিক অনায়াসে থাকতে পারে। 2টো বিছানা পাতা আছে, তবে রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নেই। খাবার খেতে হলে শ্রমিকদের 5 মিনিট পায়ে হেঁটে স্টেশনে যেতে হয়। বেশ কয়েক মাস হলো প্রত্যন্ত গ্রামের দিক থেকে 24-25 বছর বয়সী 4 জন যুবক এই ইস্পাত কারখানাতে কাজ করতে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে কাজ করতে করতে তাদের কয়েক মাস অতিক্রম হয়ে গেলেও তারা একদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি যায়নি। বাড়িতে ফিরে যাওয়ার জন্য তাদের মন কেমন করে না। বোধহয় পড়াশোনা বন্ধ করে বাড়িতে ঝগড়াঝাটি করে চলে এসেছিল, তাই আর ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। একদিন সন্ধ্যে 6টায় কারখানার কাজ শেষ হওয়ার পর 4 জন যুবক মিলে থাকার ঘরের সামনের রাস্তাটা টপকে বড় যে ঝিলটা আছে সেই ঝিলের পাড়ে সবুজ ঘাসের উপর বসে বসে মদ্যপান করছে আর নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। সঙ্গে সিগারেটের ধোঁয়াও বেশ উঠছে। তাদের মধ্যে থেকে কুণাল বলল, সুজয়, তুই এখানে কতদিন থাকবি? আমার ভাল লাগছে না, প্রচুর কষ্টের কাজ ভাই, আর পারা যাচ্ছে না। এবার ভাবছি বাড়িতে ফিরে যাব। কেন রে কুনাল, হ্যাঁ এত তাড়াতাড়ি দম শেষ হয়ে গেল তোর? এখানে তো বেশ আছি। হ্যাঁ, সে একটু কষ্ট হচ্ছে ঠিক কথা, কিন্তু ভালোই তো আছি। তাছাড়া কোন কাজে কষ্ট নেই বল? কম বেশি সব কাজেই তো কষ্ট আছে। সবচেয়ে বড় কথা, এতদিন বাড়িতে থাকলে সারাদিন লাঠি ঝাঁটা মুখ নাড়া শুনতে হতো। তার চেয়ে এই কষ্টের কাজ আমার কাছে ঢের ভালো। ঘড়িতে তখন 7টা-7:30 বাজে। গ্রীষ্মের সন্ধ্যা, চারিদিকে তখনও আঁধার জাঁকিয়ে বসেনি, তবে আকাশের গায়ে চিকচিক করছে অগণিত নক্ষত্র। ঝিলের উপর দিয়ে দক্ষিণা বাতাস ধিমি তালে বয়ে এসে আড্ডারত 4 যুবকের গায়ে লাগছিল। সন্ধ্যার পর এই দিকে খুব একটা কেউ আসে না, তাই তারা নিশ্চিন্তে এদিকটায় এইরকম মদ্যপান টান করতে পারে। এতক্ষণে 4 জনের মধ্যে থেকে কুণাল আর সুজয় বাদে আরও যে 2 জন উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে পলাশ বলল, বিলাস, নে আর এক ব্যাগ করে ডাল তাড়াতাড়ি। এতে বসে বাঁয় সব গপ্প জুড়লে কোনো কারণ ছাড়াই দেখি রাত হয়ে যায়। তাছাড়া মেয়েদের মতো তোদের এত গপ্প আসে থেকে বলতো। কুণাল সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলে উঠল, এই শোন শোন, পলাশের কথায় কথায় মেয়ের প্রসঙ্গ যখন উঠল, তখন তোদের সবাইকে একটা কথা বলি, তোরা মন দিয়ে শোন।
চল, কাল তো রবিবার আছে, কাজ ছুটি। 4 জন মিলে বরং রেড লাইট এরিয়া থেকে একটু ঘুরে আসি। এইভাবে নিঃসঙ্গ জীবন আর ভাল লাগে না। একটু নারীসঙ্গ হবে, আর শরীরই মিলন, আনন্দ, তবেই তো আবার নতুন করে কাজের এনার্জি ফিরে আসে। আর নয়তো ভাই, আমি কাল পরশু ছুটি নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আমার বাবু আর ভাল লাগে না। মদ্যপান ও ধূমপানের কড়া পাক মিশ্রণে 4 জনের নেশাটা বেশ খানিকটা চড়েছে। তাই কুণালের এমন কথায় নেশা ধরা সুরে বিলাস বলল, আরে ভাই, হাতের কাছে টাটকা খাবার থাকতে অত দূরে খরচ করে খেতে যাবি কেন? হ্যাঁ, এ পথ দিয়েই তো রোজ একটা টাটকা খাদ্য হেঁটে চলে যায়। লাল সাদা স্কুল ড্রেস, বুকের উপর প্রিন্ট করা ওড়না। তোরা কোনোদিন তাকে যেতে দেখিসনি বুঝি? হ্যাঁ। বিলাসের এমন কথায় বাকি 3 জনই অবাক হয়ে গেল। হঠাৎ তাদের মাথায় কি যেন একটা পৈশাচিক জেদ চেপে বসল। সঙ্গে সঙ্গে তাদের মাথা থেকে নেশার পারদ নামতে শুরু করেছে। দরদর করে ঘামতে ঘামতে কুণাল বলল, দেখেছি তো, রোজ যে পথ দিয়ে হেঁটে স্টেশনে যায়, তারপর ওখান থেকে ট্রেন ধরে যাই স্কুলে। আবালগুলো, এসব বালবাল কথাবার্তা না বলে তাড়াতাড়ি বোতল শেষ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে গেছে। পেটে মদ বললে মাথায় খালি উল্টো পাল্টা বুদ্ধি আছে। সকালবেলায় তো যেতে দেখেছি, কিন্তু মালটা ফেরে কখন বলতো? সন্ধ্যের সময় ফেরে, বোধহয় টিউশন থাকে। এই স্কুল টিউশন সেরে সন্ধ্যায় ফেরে। তবে একদিন পাখিটাকে ধরি, খাঁচায় ভরে একটু খাবার দাবার খাওয়াই, তারপর যদি বুলি বলে তো ভালো, আর না বললে খোলা আকাশে উড়িয়ে দেব। এইসব কথাবার্তা বলতে বলতে নিজেদের মধ্যে প্রবল অট্টহাসিতে 4 জন ফেটে পড়ল। মাঝরাতে হঠাৎ করে গলা আটকে নিরঞ্জনের ঘুম ভেঙে যায়। কাস্তে কাস্তে ঘুম থেকে উঠে সে দেখে পাশেই তার স্ত্রী অতসী সেই একই রকম ভাবে ঘুমিয়ে আছে। নিরঞ্জন বিছানায় খানিকক্ষণ বসে অবাক হয়ে ভাবে, এত রাতে তার এমন করে গলাটা আটকে গেল কিভাবে? তার মনে হলো কেউ যেন তাকে গলা টিপে ধরেছিল, তাই সে আর দম নিতে পারছিল না। দমের কষ্টে তাই সে থতমত খেয়ে মাঝরাতে বিছানায় উঠে বসেছে। কিন্তু এত রাতে এমনটা কি করে হলো? তাছাড়া গায়ে কোনো জামা বা গেঞ্জি নেই যে গলায় জড়িয়ে আটকে যাবে। ভাবতে ভাবতে নিরঞ্জন বিছানা ছেড়ে নিচে নামল, ঘরের লাইটটা অন করল। দেখল টেবিলের উপর একটা জলের বোতল। সেটার ছিপিটা খুলে ঢক ঢক করে গলায় ঢেলে নিরঞ্জন বলে উঠল, ভগবান, শান্তি হলো। এতক্ষণ মনে হচ্ছিল যেন কেউ আমার গলা চেপে ধরে আছে। এই কারণেই বলে জলই জীবন। যাই হোক, প্রাণটা বাঁচল। এই বলে সে খানিকক্ষণের জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু কিছুতেই তার দু চোখে আর ঘুম এলো না। অতঃপর এক প্রকার অতিষ্ঠ হয়ে বিছানায় উঠে সে বসল। তারপর খস করে দেশলাইয়ের কান ঘষে জ্বালিয়ে ফেলল একটা সিগারেট। মনে মনে বলল, ঘরের মধ্যে কেমন একটা ব্যবসা করব না, একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। এই বলে নিরঞ্জন ঘরের দরজা ঠেলে বাইরে বেরিয়ে জ্যোৎস্নাময় রাতের অস্পষ্ট আলোয় রাস্তায় পায়চারি করতে লাগলো। এমন সময় হঠাৎ রাস্তার ওপাশের বড় ঝিল থেকে
সশব্দে ভেসে এলো জলে সাঁতার কাটার আওয়াজ। এ কি, এত রাতে ঝিলে কে সাঁতার কাটছে? এই বলে নিরঞ্জন জ্বলন্ত সিগারেটটা মুখ থেকে নামিয়ে আঙুলের ফাঁকে গোঁজা অবস্থায় খুব সন্তর্পণে এগিয়ে চলল ঝিলের দিকে। ইতিমধ্যে কোনো একটা ভয় আর বিস্ময়ের ঠান্ডা স্রোত তার শরীরের আগা পাঁচতলা একেবারে কাঁপিয়ে দিল। এত রাতে এই ঝিলে কে স্নান করতে পারে? এইসব ভাবতে ভাবতে সে এগিয়ে গেল। প্রতিটি পদচারণের সঙ্গে নিরঞ্জন অনুভব করল আশেপাশে কেউ কোথাও নেই। মফস্বলের বুকে নেমে এসেছে এক দীর্ঘ নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা এতটাই সূক্ষ্ম যে নিরঞ্জনের নিজের পদধ্বনি নিজের বুকেই বেজে উঠছে বারংবার, সৃষ্টি করছে এক ভয়ের বাতাবরণ। তবুও জ্যোৎস্নার আলো আধারী এক সহিষ্ণু বাতাবরণের উপর আস্থা রেখে নিরঞ্জন এক পা দুপা করে এগিয়ে চলল ঝিলের দিকে। বেশ খানিকটা এগিয়ে যাবার পর তার মনে হলো বোধহয় কোনো লোক ঝিলের পাড়ে বসে বসে নেশা করছিল আর উঠে যাবার সময় পা টলে গিয়ে ঝিলে পড়েছে, আর সেই কারণেই এমন শব্দ। ফলত সমস্ত রকম দুশ্চিন্তা ঝেড়ে ফেলে পুরোপুরি ঝিলের পাশে গিয়ে দাঁড়াতেই সে দেখল ঝিলের জলের মধ্যে কে যেন এদিক ওদিক অনবরত শব্দ করে সাঁতার কাটছে, কিন্তু নিরঞ্জন সেখানে কাউকেই দেখতে পাচ্ছে না, অথচ স্পষ্ট শুনতে পাচ্ছে, বুঝতে পারছে সেই জলের উচ্ছ্বাস। সবটা দেখে শুনে নিরঞ্জনের অন্তর্স্থিত বিস্ময় খানিকটা বেড়ে যায়। কিছুক্ষণ আগেই তার হৃদযন্ত্রের ওঠানামাটা যেমন ছিল, এখন তা দ্রুত বেড়ে মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে। সে ভয়ে জড়ানো কণ্ঠে বলে উঠল, কে কে ওখানে? এত রাতে এই ঝিলে কে এমন করে সাঁতার কাটছো? কি হলো? কি কোনো উত্তর দিচ্ছ না যে? হঠাৎ করেই কয়েক মিলিসেকেন্ড সময়ের মধ্যে একটা জলীয় মানব সেই জল ছেড়ে উঠে এসে নিরঞ্জনের একদম সামনে দাঁড়ালো। সেই মানুষকে দেখে নিরঞ্জন ভয়ে থতমত খেয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় এসে বলল, কে তুমি? তোমার চোখ মুখ কিছু নেই কেন? এ তো শুধুই একটা জলীয় অবয়ব। নিরঞ্জনের সামনে দাঁড়িয়ে থাকা চোখ মুখ শরীরবিহীন জলজ অবয়বের কোনো এক গোপন কোণ থেকে ঘ্যাস ঘ্যাসে সুরে এক নারী বলে উঠল, আমি তো জলেরই পুতুল। জলেই জন্ম, জলেই আমার মৃত্যু। আজ তোকেও ওই অতল জলের গভীরে নিয়ে যেতে এসেছি। আয়, তোকে ওই অতল জলের গভীরে নিয়ে যাব। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। প্রায় 6 ফুট লম্বা আর 2 ফুট চওড়া একটা জলজ দৈত্য জলে টলমল করতে করতে নিরঞ্জনের দিকে এগিয়ে গেল। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, এই জল দৈত্যের হাত থেকে আমাকে বাঁচাও। নিরঞ্জনের সেই চিৎকার সেই সময় কারো কর্ণগহ্বরে প্রবেশ করল না। অতঃপর সেই এক রাশ জলের মানব অবয়ব নিরঞ্জনকে জড়িয়ে নিয়ে নেমে পড়ল ঝিলের গভীরে, আর সেই গভীর জলে ডুবতে ডুবতে দম আটকে ছটফট করতে লাগলো নিরঞ্জন। বাঁচাও, কে আছো? আমায় বাঁচাও, আমায় বাঁচাও। অতঃপর জল গিলতে গিলতে নিরঞ্জনের মৃতদেহটা ঝিলের অতল জলে তলিয়ে গেল। তারপর সেই ঝিলের চারিদিকে ধ্বনিত হয় পৈশাচিক এক বাক্যবন্ধ, ডুবিয়ে মরব এই ঝিলের আশেপাশে। আমি যাকে পাবো তোকেই ডুবিয়ে মরব, মারব। আজ সকাল হতে না হতেই নিরঞ্জনের ওই বাড়ির সামনে দিয়ে যে পিচ ঢালা রাস্তাটা স্টেশনের দিকে বয়ে গিয়েছে, ঠিক
সেই রাস্তাতেই বাড়ির সামনের দিকটায় অনেক লোকজনের ভিড় জমেছে। সবাই রাস্তার উপরে এবং ঝিলের পাড় ঘেঁষে জড়ো হয়ে দাঁড়িয়ে গোলযোগ করছে। ঘরের ভিতর থেকে বেরিয়ে নিরঞ্জনের স্ত্রী অতসী এসব দেখে বলল, আজ 2 সপ্তাহ হলো এই চত্বরে এসেছি, এত ভিড় তো এর আগে কখনো দেখিনি। ঝিলের মধ্যে কি বড় মাছ টাছ পাওয়া গেল নাকি? নিরঞ্জনকেও তো দেখছি না ঘরে, ও বোধহয় ওখানেই আছে। আহা, কিন্তু এইভাবে ওখানে দাঁড়িয়ে থেকে সময় কেন নষ্ট করছে? এখনই তো ওকে কাজে বেরোতে হবে। উফ, না যাই, গিয়ে ডেকে নিয়ে আসি। কিন্তু বাইরে বেরিয়ে এত লোকের ভিড়ের মধ্যে অতসী নিরঞ্জনকে দেখতে পেল না। তাই সে ভিড় করে দাঁড়িয়ে থাকা লোকগুলোর উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, দাদা, এইখানে এত ভিড় কেন? আর বলবেন না দিদি ভাই, কি জানি কি হয়েছে, আজ সকাল থেকেই এই ঝিলের জলের যাবতীয় মাছ সব লাফাচ্ছে। ছোট বড় সব মাছ লাফিয়ে লাফিয়ে ডাঙায় উঠে আসতে চাইছে। আর এত বড় ঝিলে যদি সারাক্ষণ এইভাবে মাছ লাফাতে থাকে, তবে সাধারণ হুজুকে মানুষ তো ভিড় করে দেখবে। এই কারণেই আজ এখানে এত ভিড়। ঝিলের মালিকও চিন্তিত, মাছগুলো হঠাৎ এমন জল ছেড়ে দিয়ে ডাঙায় উঠতে চাইছে কেন। কথাগুলো শুনে তড়িঘড়ি লোকটার কথা শেষ করবার তাগিদে অতসী বলে উঠল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বোধহয় ঝিলের জল খারাপ হয়ে গেছে, তাই মাছেরা এমন করছে। যাকে যাই, এসব দেখলে আমার হবে না, আমি আমার রান্নাটা বসাই গিয়ে। শেষ কথাগুলো মনে মনে বলে অতসী আবারও ঘরে ফিরে এলো। সপ্তাহ 2 হলো এই মফস্বলের ইস্পাত কারখানায় চাকরি নিয়ে নিরঞ্জন ও তার স্ত্রী অতসী এখানে এসেছে। চাকরির ক্ষেত্রে সুবিধার জন্য নিরঞ্জন কোম্পানি থেকেই বাড়িটা পেয়েছে। একেবারে প্রত্যন্ত গ্রামের দিক থেকে উঠে এসে মফস্বলে এই বাড়িটা। তবে জায়গাটা কলকাতা থেকে অনেকটা দূর। গুগল ম্যাপে জায়গাটার নাম করিমপুর। এই করিমপুর স্টেশন চত্বরে বেশ কয়েকটা কারখানা লক্ষ্য করা যায়। এতক্ষণে অতসী ঘরের বাসি কাজকর্ম সেরে রান্নার জন্য বাটি নিয়ে তরকারি কাটতে বসে তার মনে পড়ল গত রাতের কথা। গত রাতেই নিরঞ্জন অতসীকে বলেছিল, শোনো অতসী, কাল না আমার সকাল 6টায় ডিউটি শুরু হবে, তাই অত সকালে উঠে তোমায় আর রান্না করতে হবে না। তুমি বেলায় বরং একেবারে রান্না করো, আমি সন্ধ্যা 6টায় ছুটি হলে তখনই এসে খেয়ে যাব। কথাটা মনে পড়তেই অতসী ভাবল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ও সকালে উঠে কাজে চলে গেছে, আর আমি ভাবছি লোকটা গেল কোথায়। সত্যি বাবা, এতক্ষণ খামোখাই দুশ্চিন্তা করছিলাম। এসব ভাবতে ভাবতে অসাবধানতাবশত ধারালো বটিতে হাত লাগতেই অতসীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলে কিছুটা কেটে গেল। গলগল করে রক্ত বেরিয়ে এলো। তারপর কষ্টে শিষ্টে রান্নাবান্না সেরে অতসী একা একা বিছানায় শুয়ে সারা দিনভর কত 7-5 ঘটনা ভাবছে, তারই অত্যা নেই। তার স্কুল জীবনের ঘটনা, স্কুল পাশ করার পর নিরঞ্জনের সঙ্গে তার প্রেমের ঘটনা, তারপর সবাইকে রাজি করিয়ে সকলের আনন্দমুখর উপস্থিতিতে এক মধুর রজনীতে তাদের বিয়ের ঘটনা। সব যেন পরপর অতসীর মাথায় ভেসে উঠতে লাগলো। নিরঞ্জনের তুলনায় অতসীর বয়স খুব একটা কম নয়। নিরঞ্জনের বয়স 24-25 বছর। লম্বা, সুঠাম দেহী, গৌর বর্ণ বিশিষ্ট, সব মানুষের মধ্যে নজর কাড়া একজন পুরুষ। আর অতসী 22 বছর টপকে 23-এ পা দিয়েছে। এখন তার চোখ মুখে লাবণ্য, ফর্সা লাল টুকটুকে চেহারা, শরীরে কোথাও তার এক ফোঁটা অতিরিক্ত মেদ নেই। চাঁদের মতো গোল তার মুখ, হাসলে গালে টোল পড়ে। সেই কারণে তার পিছনে পাড়ার অনেক ছেলে পড়েছিল। কিন্তু অতসী মনে মনে নিরঞ্জনকেই ভালোবাসত, আর নিরঞ্জনও অতসীকে চোখে হারাত। তাই আজ সকালে ঘুম থেকে উঠে অতসী নিরঞ্জনকে দেখতে না পেয়ে তার মনে একটা কালো বিষণ্ণতা বাসা বেঁধেছে। সে ভাবল, উল্টো দিকে বোধহয় নিরঞ্জনের মনেও একই রকম ভার। এমন কথা ভাবতে ভাবতেই মফস্বলে সন্ধ্যা নেমে এলো। দক্ষিণ দিকের উঁচু ইস্পাত কারখানার পিছনে ধীরে ধীরে সূর্যটা লুকিয়ে যেতেই চারিদিকের বড় বড় ল্যাম্পপোস্টে
বৈদ্যুতিক আলোগুলো জ্বলে একটা আলো আঁধারি পরিবেশ তৈরি হলো। এমন সময় বাড়ির সদর দরজায় টোকা দেওয়ার শব্দ ভেসে এলো ঘরের ভিতরে। তা শুনে অতসী বলে উঠল, ও ওই বোধহয় ও ফিরল কাজ থেকে। যাই, তাড়াতাড়ি দরজাটা খুলে দিই। এই একটু দাঁড়াও, আসছি এক্ষুনি। এই বলে ঘরের ভিতর থেকে সদর দরজা পর্যন্ত অতসী খুব দ্রুত হেঁটে এলো। সঙ্গে তার পায়ের নুপুরের রুনুঝুনু শব্দ তাকে পরিক্রমা করতে করতে দরজা পর্যন্ত এলো। তবে খট করে পুরনো কাঠের দরজাটা খুলতে সে দেখল দরজার বাইরে কেউ নেই। যেন তার জন্য দরজাটা ঠকঠকিয়ে একতাল আধার পিণ্ড অপেক্ষা করছিল। বাইরে কাউকে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে অতসীর বুকটা ধরাস করে উঠল। তৎক্ষণাৎ দরজাটা ধরাম করে বন্ধ করে দিয়ে সে পিছনে দু এক পা পিছিয়ে এলো। আবারও দরজায় টোকা মারার শব্দ, সঙ্গে নিরঞ্জনের গলার স্বর। কি গো, কি হলো? দরজাটা খুলবে তো? ঠিক এই মুহূর্তে ঘরের ভিতর থেকে অতসী চেঁচিয়ে বলল, নিরঞ্জন, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি, তাড়াতাড়ি দরজাটা খোলো। অতসী দ্বিতীয়বার দরজাটা খুলতেই কিচমিচ শব্দ করে এক ঝাঁক বাদুর আর চামচিকে উড়ে এসে ঘরের মধ্যে ঢুকে পড়ল। সঙ্গে ঘরে ঢুকলো নিরঞ্জন। কিন্তু নিরঞ্জন এখানে কিভাবে এলো? গত রাতেই সে যে তলিয়ে গিয়েছে ঝিলের অতল গভীর জলে। তার চোখে মুখে বিশেষ তারতম্য লক্ষ্য করে অতসী বলল, কি গো, আজ তোমাকে এমন ভয়ানক লাগছে কেন? চোখে মুখে কালি পড়েছে। সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতে খুব কষ্ট হয়েছে, তাই না? নিরঞ্জন কোনো কথা বলে না। অতসী আবারও বলল, উফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, হাত মুখ ধুয়ে এসে বসো, আমি তোমার খাবার জোগাড় করছি। অতসীর কথা শুনে নিরঞ্জন ঘর থেকে বেরিয়ে সামনের পিচ ঢালা রাস্তার দিকে চলে গেল। তার চোখ মুখ কেমন যেন ভাবলেশহীন। ঘরের মধ্যেই তো বাথরুম রয়েছে, বেসিনও রয়েছে। নিরঞ্জন হাত মুখ ধুতে বাইরে গেল কেন? এমনটা ভেবে অতসী পিছু ডেকে বলল, কি গো, তুমি হাত মুখ ধোয়ার জন্য ঝিলের দিকে চললে কেন? এখানেই তো ধুতে পারতে। কি গো? এতক্ষণে নিরঞ্জন কেমন যেন পৈশাচিক কণ্ঠে অতসীর প্রশ্নের উত্তর দিয়ে বলল, আমি যে গতকাল থেকেই ওখানে থাকি। ওখানে যাব না তো যাব কোথায়? নিরঞ্জনের মুখে এমন উত্তর শুনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো অতসী। দেখল সামনের রাস্তা টপকে ঝিলের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে কাটা গাছের মতো নিরঞ্জন ঝিলের কালো জলে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চিৎকার করে ঝিলের কাছে এগিয়ে গেল অতসী। এ কি, তোমাকে হাত মুখ ধুয়ে আসতে বললাম, আর তুমি এত রাতে জলে ঝাঁপ দিয়ে স্নান করছো? ওঠো, এক্ষুনি উঠে পড়ো বলছি। এত রাতে স্নান করলে যে শরীর খারাপ করবে। এ কি, ওঠো। অতসীর বলা কথাগুলো নিরঞ্জনের কান পর্যন্ত পৌঁছল না, কারণ ততক্ষণে নিরঞ্জন ঝিলের গভীর জলের অতলে তলিয়ে গেছে। ধীরে ধীরে জলের কম্পন কমে এলো। পাশেই দাঁড়িয়ে দেখছিল অতসী, ভাবছিল এই বুঝে নিরঞ্জন উঠে আসবে, এই বুঝে উঠে আসবে। কিন্তু এইভাবে 1 মিনিট 2 মিনিট করে পার হয়ে গেল 5 মিনিট। অতসী অবাক হয়ে চিৎকার করে উঠল, কে কোথায় আছো? শিগগিরই ছুটে এসো, এই ঝিলে একজন ডুবে গেছে। কে আছো? বাঁচাও, বাঁচাও আমার স্বামীকে। প্রায় 10 মিনিট অতসী গলা ফাটিয়ে চিৎকার করলো, কিন্তু কেউ এলো না। ততক্ষণে বিষাক্ত একটা দুর্গন্ধ ঝিলের অন্ধকার কালো জল থেকে উঠে এসে অতসীর নাকে লাগছে। সে ততক্ষণে ঝিলের পাড়ে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়েছে। সে নিজে সাঁতার জানে না, আর সেই কারণে সে সাহস করে ঝিলের জলে নামতে পারছে না। এমন সময় কারখানার ওই পাশের রাস্তা থেকে একজন বয়স্ক লোক অন্ধকারের মধ্যে তড়িঘড়ি এই ঝিলের দিকে এগিয়ে আসছেন। বোধহয় তার কান পর্যন্ত অতসীর চিৎকার গিয়ে পৌঁছেছে। দূর থেকে তার হেঁটে আসায় পায়ের আওয়াজ শুনে অতসী মনে খানিক ভরসা পেল। সেই বৃদ্ধ ঝিলের পাড়ে অতসীর কাছে এগিয়ে এসে বলল, তুমি এমন চিৎকার করছিলে কেন? তোমার কি হয়েছে? আগে আমার স্বামী নিরঞ্জন এই ঝিলে পড়ে গেছে।
প্রায় 20-25 মিনিট হতে চললো, এখনো তো উঠছে না। আপনি প্লিজ, আপনি কিছু একটা করুন, আমার স্বামীকে বাঁচিয়ে নিন, দয়া করে আমার স্বামীকে বাঁচান। পড়ে গেছে মানে? এখন রাত 8টা বাজতে যায়, এখন এই ঝিলের ধারে তোমার স্বামী কি করতে এসেছিল? ঝিলের পাড়ে বসে নেশা ভান করছিল নিশ্চয়ই। নির্ঘাত সেই নেশায় চুর হয়ে পা টলে পড়ে গেছে। আগে না, আমার স্বামী ওসব নেশা ভান করেন না। সেই সকাল 6টায় ইস্পাত কারখানায় কাজে গিয়েছিল, বাড়ি ফিরেছে সন্ধে। আমি বললাম হাত মুখ ধুয়ে এসো, ভাত দেব। তখন উনি ওয়াশরুমে না গিয়ে এই ঝিলের পাড়ে চলে এলেন। আমার চোখের সামনে এই ঝিলের অন্ধকার জলে তলিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড়ে এসেছি, কিন্তু ওকে আটকাতে পারিনি। আপনি বলুন এখন আমি কি করব? আমি? চিৎকার করো, আরো বেশ খানিকটা চিৎকার করো। যদি তোমার ডাক শুনে কেউ আসে তবে ভালো, তখন তাদেরকে বলো পুরো বিষয়টা। আমার তো বয়স হয়েছে, তাই আমি তোমাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারবো না। এমনকি সাহায্য করলে সে যে ভীষণ রেগে যাবে। কে রেগে যাবে? আপনি আমাকে সাহায্য করলে কেউ রেগে যাবে কেন? না না, ওসব কিছু নয়। তুমি সময় নষ্ট করো না, চিৎকার করো। যদি কেউ এগিয়ে আসে, এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়েছে। অতসী বৃদ্ধের কথা মতো আবারও চিৎকার করে উঠল, বাঁচাও, কে আছো বাঁচাও, আমার মস্ত বড় বিপদ হয়ে গেছে, কে আছো বাঁচাও, আমাকে বাঁচাও। কিছুটা সময় পুরোপুরি নিস্তব্ধতার সাথে কাটল। অতঃপর বৃদ্ধ বলল, জানো তো, এই প্রথম নয়, এর আগেও এই ঝিলে রাতের অন্ধকারে পড়ে গিয়ে প্রায় 10-12 জন মরেছে। এসব কি বলছেন আপনি? না, আমার স্বামী নিরঞ্জনের কিছু হতে পারে না। এমন সময় 2-3টে আলোর বিন্দু পশ্চিম দিক থেকে দ্রুত এগিয়ে আসছে দেখে বৃদ্ধ বলল, ওই তো কারা বোধ হয় আসছে। দেখো ওরা এগিয়ে এসে তোমায় কোনো সাহায্য করতে পারে কিনা। এই বলে পশ্চিম দিক থেকে লোকগুলো এগিয়ে আসতে আসতে বৃদ্ধ লোকটা অন্ধকারের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল। অন্ধকারে ঠিক বোঝা গেল না কতজন লোক অতসীর চিৎকারে এগিয়ে এসেছে, তবে 3-4 জন তো অবশ্যই হবে। তাদের মধ্যে থেকে একজন টর্চের আলো জেলে অতসীকে বলল, এইভাবে চিৎকার করছিলেন কেন? কে আপনি? অতসী তাদেরকে সবটা বিস্তারিত জানালো। তারা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন? এই রাতের অন্ধকারে আপনার স্বামী এই ঝিলের জলে তলিয়ে গেছে? আপনার সর্বনাশ হয়ে গেছে। জীবিত অবস্থায় আপনি আর আপনার স্বামীকে ফেরত পাবেন না। এই তোরা টর্চের আলো ফেলে ঝিলের চারিদিকে একবার খুঁজে দেখ, আমি থানায় একটা খবর দিই। লোকটার কথা মতো 2-3 জন টর্চের আলো ফেলে ঝিলের চারিদিকে কোনো মানুষের মৃত শরীর ভেসে উঠেছে কিনা খুঁজে দেখতে শুরু করল। পারিপার্শ্বিক এমন সমস্ত কথায় ঝিলের পাশে দাঁড়িয়ে থাকা অতসীর হাত পা ঠান্ডা হয়ে এলো। ঘরে তার বাড়া ভাত তরকারি সবে এলো হয়ে পড়ে আছে, কিছুই এখনো খাওয়া হয়নি। কিন্তু হঠাৎ কি থেকে এমন হয়ে গেল তা অতসী বুঝতে পারে না। তার 2 চোখ বেয়ে অঝরে বয়ে চলেছে জলের ধারা। অতসীর কিছুটা তফাতে একটা লোক তখন দাঁড়িয়ে থানায় ফোন করছে। অতসী কাঁদতে কাঁদতে চোখের জল মুছে নিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি বললেন? এটা মরণ ঝিল? তার মানে? হ্যাঁ, এই ঝিলকে সবাই মরণ ঝিল বলেই ডাকে। কিন্তু কেন? এই নিয়ে 10-12টা মরণ ঘটলো এই ঝিলে পড়ে, ওই কারণেই তো এই ঝিলের নাম মরণ ঝিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, যারা সাঁতার জানে রাত দুপুরে এই ঝিলে পড়লে তারও মরণ অনিবার্য।
আসলে এই ঝিলে বোধহয় কোনো অপর শক্তি থাকে যে সাধারণ মানুষদেরকে নিচে টেনে নিয়ে যায়। এমন সময় ঝিলের ওপার থেকে একজন চিৎকার করে বলে ওঠে, ও ভোলাদা, এদিকে দেখবে এসো, একটা লাশ এই ঝিলের জলে ভাসছে। কথাটা শুনে ভোলা অর্থাৎ সেই লোকটা আর সঙ্গে অতসী দৌড়ে গেল ঝিলের ওপাশে। গিয়ে অতসী দেখল নিরঞ্জনের দেহ ভাসছে। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ল সে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ গাড়ি এসে থামল ঝিলের পাড়ের পিচ ঢালা রাস্তায়। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প খিদে। আমার নতুন অডিও স্টোরি চ্যানেল রহস্য রোমাঞ্চকে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এছাড়া পিন্ড কমেন্টেও আমি লিঙ্কটা মেনশন করেছি, গল্পের টাইটেলেও রহস্য রোমাঞ্চকে মেনশন করা আছে। স্কেটেলসের আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পে সুজয়, পলাশ এবং কুণালদের হাতে কে ধর্ষিত হয়? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। আজ বেশ কয়েকদিন পার হয়ে গেল নিরঞ্জন মারা গেছে। ইস্পাত কারখানার উচ্চ পদে চাকরি করত সে, তাই তার আকস্মিক মৃত্যুতে কারখানার তরফ থেকে অতসীর হাতে তুলে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। এলআইসি থেকেও 15-20 লাখ টাকা অতসী পাবে, কিন্তু এসবই তার কাছে তুচ্ছ। আসল সোনা যে সে হারিয়ে ফেলেছে। অতসীর এখন হাঁটতে চলতে অসুবিধা হয়, রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। তার কারণ অতসী গর্ভবতী। এই পরিস্থিতিতে তার বাবা মা তার কাছে এসেছে। মেয়েটা কম বয়সে বিধবা হয়ে গেল, পেটে বাচ্চাও এসেছে। এমন অবস্থায় তো অন্য কোথাও বিয়েও দেওয়া যায় না। এইসব ভাবতে ভাবতে সন্ধেবেলায় অতসীর মা বলল, তোকে কত করে বললাম চল, আমাদের কাছে গিয়ে থাকবি চল, কিন্তু তুই জেদ করে এখানেই পড়ে থাকবি। কি আছে এখানে? মা, আমি তোমার জামাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম। বাবা মাহীন অনাথ একজন ছেলে, যার বেড়ে ওঠা স্কুল কলেজের হোস্টেলে। সে যখন ওই ইস্পাত কারখানায় বড় পদে চাকরি পেল, থাকার জন্য এই ঘর বাড়ি পেল, তখন সে ভীষণ খুশি হয়েছিল। আমিও খুব আনন্দিত হয়ে এই বাড়িকে নিজের করে নিজের হাতে সাজিয়েছি। তাই তার শ্রাদ্ধ শান্তিটুকু এই বাড়িতেই হতে দাও। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর সব ক্রিয়া হয়ে গেলে আমি সব ছেড়ে তোমাদের কাছে চলে যাব। আচ্ছা বেশ, সে যাস, কিন্তু এখন তুই এইভাবে চোখের জল ফেলিস না রে, ফেলিস না। সন্ধেবেলায় চোখের জল ফেললে অমঙ্গল হয় রে, অমঙ্গল হয়। আর অমঙ্গল, ক্ষতি তো আমার যা হবার তা হয়েই গেছে। মা মেয়ের মধ্যে এইসব কথা আলোচনা হচ্ছিল, হঠাৎ তার মধ্যে অতসীর বাবা এগিয়ে এসে বললেন, তুই চিন্তা করিস না রে মা, তুই চিন্তা করিস না। আমি তোকে আবারও বিয়ে দেব, এবং খুব ভালো ছেলের সাথেই বিয়ে দেব। তবে আমার একটা কথা তোকে শুনতে হবে। সবে তো মাসখানেক হয়েছে, তুই ওই বাচ্চাটাকে নষ্ট করে দে মা, ওকে নষ্ট করে দে। ও ভূমিষ্ঠ হলে তোর জীবনটাই যে শেষ হয়ে যাবে। বাবা, এসব তুমি কি কথা বলছো? আমি কি বলেছি আমার খুব সুন্দর আরামের জীবন লাগবে? আমি আমি আমার এই সন্তানকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। আমার সুখ সমৃদ্ধির কথা তোমাকে অত ভাবতে হবে না। এইভাবে তিনজনের মধ্যে কথাবার্তায় সন্ধ্যার গাঢ়ত্ব বৃদ্ধি পেয়ে রাত ঘনিয়ে আসে। আশেপাশে জনবসতি তেমন নেই, তবে অতসীদের এই ঘরের পশ্চিম দিক বরাবর আরও কয়েকটা ছোট ছোট এক কামরা বিশিষ্ট ঘর আছে। সেখানেও ইস্পাত কারখানায় কর্মরত লোকজনেরা থাকে। তারাও বাইরে থেকে এসেছে কর্মসূত্রে, আর কারখানা থেকে ঘর পেয়েছে থাকার।
তাই অতসীদের এই বাড়িটার মতো পশ্চিমের ওই ঘরগুলোতেও লোকজন থাকে, তবে ঘরগুলোর পরস্পরের সাথে দূরত্ব প্রায় 20-25 ফুট। কেউ কারুর কথা শোনে না, কেউ কারুর সাথে পাঁচেও থাকে না। এখন অনেক রাত। অতসী মায়ের পাশে বিছানায় শুয়ে আছে। মাঝে মধ্যে বাইরে থেকে ভেসে আসছে রাত পাখির ডাক, ঝিঁঝির চিৎকার। আর এমন আবহে একটা দুশ্চিন্তা অতসীর মনে বারবার তোলা দিচ্ছে। অতসীর হিসেব অনুযায়ী নিরঞ্জন ওই ঝিলে পড়েছিল সন্ধ্যে 7টা নাগাদ। তাহলে রাত 10টার দিকে পুলিশ যখন ওর মৃতদেহ ঝিলের পাড়ে তুলল, তখন ওর শরীর অমন গলে পচে গিয়েছিল কেন? এই সব দুশ্চিন্তায় অতসী দুটো চোখের পাতা এক করতে পারল না। আসলে অতসী তো জানে না নিরঞ্জন ওই দিন সন্ধ্যে 7টায় ঝিলে পড়েনি, পড়েছিল তার আগের দিন রাতে। তবে তাহলে ওই দিন সন্ধ্যায় অতসীর ঘরে যে এসেছিল, সে কি তবে নিরঞ্জনের কায়াহীন মায়াবী ছায়া? এমন সময় হঠাৎ ঝিলের পাড় থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। একজন কম বয়সী মেয়ে কেমন যেন অসহায় হয়ে কাঁদছে। বেশ কিছুক্ষণ কান্নার আওয়াজ অতসীর কানে এলো। অতঃপর একজন বয়স্ক মানুষের কথাও সে শুনতে পেল। সেই বৃদ্ধ যেন সেই ক্রন্দনরত বালিকাকে বুঝিয়ে বলছে, কেন রে মা, আজ আবারও তুই কাঁদছিস কেন? এই তো কদিন আগেই একজন টেনে নিলি তোর কাছে, তবু তোকে এমন কাঁদতে হচ্ছে কেন? কাঁদিস না, কাঁদিস না, যা যা চলে যা, এই জায়গা ছেড়ে তুই চলে যা। আর কতদিন নির্দোষ মানুষগুলোর প্রাণ কেড়ে নিবি? কথাগুলো অতসীর কানে আসায় লোকটার গলার স্বর চিনতে অতসীর দেরি হলো না। হ্যাঁ, এটা সেই লোকটারই কণ্ঠস্বর সেদিন সন্ধ্যায় অতসীর চিৎকার শুনে প্রথম যিনি এসে হাজির হয়েছিলেন। অতসী এসব ভেবে আর বিছানায় শুয়ে থাকতে পারল না। বিছানা থেকে নেবে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে অতসী ঘরের দরজা খুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। হাঁটতে তার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু স্বামীর হত্যাকারীকে সে একবারের জন্য দেখতে চায়। এই ইচ্ছায় বাইরে বেরিয়ে এসে তখনও সে শুনতে পেল অন্ধকারের মধ্যে বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বয়স্ক মানুষটা কথা বলে চলেছেন। অতসী ফ্ল্যাশটা নিভিয়ে দিয়ে নিজেকে অন্ধকারে মুড়ে নিল। এই একই ঘটনার পুনরাবৃত্তি আর কতদিন চালাবি রে খুঁকি? যা না, চলে যা না। আর এমন মৃত্যু আমার নিজেরই সহ্য হচ্ছে না। জলে পড়ে মরে পচে কি যাচ্ছে তাই অবস্থা করে ছাড়িস বলতো মানুষগুলোর? জমাট বাঁধা সেই অন্ধকার থেকে একজন বালিকা যেন পৈশাচিক সুরে আক্রোশ উগরে দিল। এত সহজে ভুলে যাব ভেবেছ? বলবো না, এই পুরুষ জাতিকে বলবো না। রাতের অন্ধকারে আমার এই চত্বরে যাকে দেখব, যে পুরুষ মানুষ থাকবে, আমি তাকে টেনে নেব, টেনে হিচড়ে নামিয়ে নিয়ে যাব ওই অন্ধকার ঝিলের নরকের আতালে। এমন সময় হঠাৎই অতসী পিছন থেকে তার মোবাইলের আলোটা জ্বেলে দিয়ে বলে উঠল, আপনার গলার স্বর শুনে আমি ঠিক চিনতে পেরেছি। যেদিন আমার স্বামী এই ঝিলে পড়ে গিয়েছিল, সেদিন আমার চিৎকারে আপনি প্রথম এসেছিলেন, তাই না? অতসীর কথা শেষ হতে না হতেই কেউ যেন ঝিলে ঝপ করে লাফিয়ে পড়ে সাঁতার কাটতে কাটতে ওপারের দিকে চলে গেল। আর অন্ধকারের মধ্যে সেই বৃদ্ধটা বলে উঠল, হ্যাঁ, ঠিকই চিনেছ। সেদিন সন্ধ্যায় আমি এসেছিলাম, কিন্তু তোমাকে কোনো সাহায্য না করেই চলে গেছি। আসলে আমি এই বিষয়ে কাউকে সাহায্য করলে ও ভীষণ রেগে যায়।
কথাগুলো শুনতে শুনতে আলো ফেলে এদিক ওদিক তাকিয়ে ঝিলের পাশে সিমেন্টের তৈরি বসার একটা জায়গায় অতসী গিয়ে বসল। তারপর বলল, এ বিষয়ে সাহায্য করলে রেগে যায় মানে? কে রেগে যায়? আর হ্যাঁ, আপনি একটু আগে আমার স্বামীর হত্যাকারীর সাথে কথা বলছিলেন না? একবার তাকে দেখার জন্য বিছানা ছেড়ে উঠে এলাম আমি। কিন্তু তুমি তো তাকে দেখতে পাবে না। দেখলে না, তোমার আসার শব্দ শুনে সেই ঝিলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে ওদিকে চলে গেল। ও যে এই ঝিলেই থাকে, কিন্তু তবুও ওকে তুমি দেখতে পাবে না। এই ঝিলেই যখন থাকে তখন ওকে পুলিশে ধরিয়ে দিচ্ছেন না কেন? শুনেছি অনেক মানুষের নাকি প্রাণ কেড়েছে ওই শয়তানি। পুলিশে ধরিয়ে দেব? কাকে পুলিশে ধরিয়ে দেব? পুলিশ কাকেই বা ধরবে? এই ঝিলে যে থাকে সে তো প্রেতাত্মা। আর প্রেতাত্মাকে পুলিশ কিভাবে ধরবে তুমি বলো? কি বলছেন? প্রেতাত্মা? প্রেতাত্মা আবার মানুষ মারতে পারে বুঝি? হ্যাঁ, পারে। কখনো কখনো প্রেতাত্মা তার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। এ এক বিভৎস ভয়ানক রাতের কথা, তুমি শুনবে। লোকটা আদৌ কি বলতে চায় তা শোনার জন্য অতসী বলল, আচ্ছা বলুন, কি বলছেন? গ্রাম থেকে এই ইস্পাত কারখানায় কাজ করতে এসেছিল 4 জন যুবক। তাদের নাম ছিল যথাক্রমে সুজয়, কুণাল, বিলাস আর পলাশ। তারাও রাস্তার ওই দিকে তোমাদের ওই ঘরের পাশে ঘরগুলোর মধ্যে কোনো এক ঘরে থাকত। তারাও কারখানা থেকে থাকার ঘর পেয়েছিল। প্রতিদিন সন্ধ্যাবেলায় কাজে থেকে ফিরে 4 জনে এই ঝিলের পাড়ে বসে গাঁজা মদ খেয়ে নেশা করত। একদিন তাদের নজরে পড়ে 13-14 বছরের নাবালিকা মেয়ে অর্ণবীর দিকে। অর্ণবী প্রতিদিন এ পথ দিয়ে বিকাল বেলায় স্কুল থেকে বাড়ি ফিরত। এদিন তার টিউশন পড়া ছিল, তাই স্কুল করে টিউশন পড়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে আসে। আর সেই সন্ধ্যায় সেই 4 জন মানুষরূপী কুত্তাগুলো অর্ণবীর উপর ঝাঁপিয়ে পড়ে। বোধহয় তখন সে কত না চিৎকার করেছে, বাবাকে ডেকেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, কে তোমরা? ওকে ওকে এইভাবে ধরেছো কেন? ছেড়ে দাও বলছি। বাড়িতে বাবা আমার জন্য চিন্তা করছে। ছেড়ে দাও ওকে, বাঁচাও বাঁচাও ওকে, বাঁচাও বাঁচাও আমাকে। কিন্তু না, তখনও কেউ তাকে ছাড়েনি। বরং ছেলেগুলো অর্ণবীর মুখে কাপড় জড়িয়ে তাকে তুলে নিয়ে গেছিল তাদের ওই ঘরের মধ্যে। তারপর 4 জনে মিলে পালা বদল করে অর্ণবীকে ভোগ করেছে। শেষমেশ 4 জনেই যখন মদের নেশা এবং যৌনতা মিটে যাওয়ায় ক্লান্ত, তখনই বুকে কাপড় জড়িয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে তাদের চক্ষু এড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে অর্ণবী। গোঙাতে গোঙাতে সে বলে, ঈশ্বর আমাকে রক্ষা করো, আমার জন্য আমার বাবা মায়ের যে চিন্তা হচ্ছে, আমাকে এবারের মতো পর্যন্ত পৌঁছতে দাও ঠাকুর, আমাকে পৌঁছতে দাও। তখনও তার গোপনাঙ্গ থেকে রক্তের ধারা উড়ু বেয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। আর সে কাঁদতে কাঁদতে রাস্তায় শুয়ে বিকলাঙ্গের মতো বুক ঘষে হাত টেনে কোনো রকমে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছে। এইদিকে রাস্তাঘাটে কোনো কালেই লোক চলাচল তেমন নেই।
রাস্তাঘাট সেদিনও ছিল পুরোপুরি ফাঁকা। এমন সময় হঠাৎ তারা চারজনে ঘরের মধ্যে অর্ণবীকে না দেখতে পেয়ে নেশা ধরা গলায় বিশাল চিৎকার করে বলল, এই পলাশ, মেয়েটা গেল কোথায়? ঘরে তো দেখছি না। এই ধর ধর ধর, মালটাকে ধর। তবে তো এক রাউন্ড খেলা হলো, এখনো আরো খেলা বাকি আছে। এত তাড়াতাড়ি পালিয়ে গেলে হবে? 13-14 বছর বয়সী মেয়েটি কোনো রকমে ঘর থেকে পালিয়ে পিচ ঢালা পাকা রাস্তায় বুক ঘষাতে ঘষাতে এগিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে আজ তাকে বাড়িতে ফিরতেই হবে, নয়তো আবারও যদি ওই শয়তানগুলোর হাতে পড়ে তবে আজ রাতেই যে তাকে মরতে হবে। তাই মৃত্যু থেকে নিষ্কৃতি পেতে তাকে অনেক দূরে পালাতে হবে। তাই সে মরণের ব্যথা সহ্য করেও ভগবানের নাম নিয়ে এগিয়ে চলেছে। এমন সময় ছেলেগুলো পিছন থেকে দৌড়ে এসে একজন বলে, এই ধর ধর, মালটাকে তাড়াতাড়ি ধরে কাঁধে তুলে ঘরে নিয়ে চল। অপর তিনজনের মধ্যে একজন সেও চূড়ান্ত মাতা, নেশাগ্রস্ত গলায় বলে ওঠে, হ্যাঁ বিলাসদা, এক্ষুনি তুলে নিয়ে যাচ্ছিস। কত দিন পরে আমাদের চারজনের মনের ইচ্ছা পূরণ হলো, বলো? তারপর তারা সেদিন রাতে অর্ণবীকে আবারও তুলে নিয়ে আসে তাদের ঘরে। সারা রাত শারীরিক অত্যাচার চলে মেয়েটার উপর। অকথ্য সেই অত্যাচারে রাত 2:30-3টে নাগাদ মেয়েটা যখন মারা যায়, তখন ছেলেগুলো বলে, মেয়েটা মারা গেছে রে, এখন কি করবি? চল, বস্তায় করে বেঁধে সামনের ঝিলে ফেলে দি, ও মাল ঠিক ডুবে যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডুবে যাবে, কিন্তু পরের দিন পচে ঢোলে ভেসে যখন উঠবে তখন পুলিশ তদন্ত করে ঠিক আমাদেরকে ধরে ফেলবে। এমন একটা বুদ্ধি করতে হবে যাতে সবাই জানবে মেয়েটা নিখোঁজ। আর তাহলে কি করবি বলে ভাবছিস? বস্তার মধ্যে ভরে সেই বস্তার ভিতরে বেশ অনেকগুলো ইট দিয়ে এবং তার সাথে জল খাওয়া 2টো খালি কলসি বেঁধে দিয়ে ওই ঝিলে ফেলে দিতে হবে। তাতে কি হবে, মৃতদেহ পচে গেলেও উপরে ভেসে উঠবে না, আর ভিতরে বড় বড় মাছে ও দেহ মাস 2-এর মধ্যে খেয়ে শেষ করে ফেলবে। বিরাট বুদ্ধি বের করেছিস ভাই, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তবে হ্যাঁ, এখনো একা ছেড়ে পালালে কিন্তু চলবে না, তাহলে আমাদের উপর সন্দেহের তীর ধেয়ে আসতে পারে। কম করে 20-30 দিন এখানে থাকবো, আর তারপরে চারজনে কেটে পড়বো, বুঝলি তো? প্ল্যান মাফিক সেই রাতেই অর্ণবীর মৃতদেহটা এই ঝিলেই ফেলেছিল। তাই তখন থেকে অর্ণবী এই ঝিলেই থাকে। এতক্ষণ এসব গল্প শুনে অতসী বলল, কিন্তু আপনি এসব কথা কি করে জানলেন? লোকটার গলার স্বর ক্রমশ মোটা হয়ে আসছে। লোকটা বলতে বলতে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, অর্ণবী সে তো আমার একমাত্র মেয়ে ছিল। প্রথমে তো আমি এসব ঘটনা কিছুই জানতাম না। একদিন সন্ধ্যার পর এ পথ দিয়ে যখন বাড়ি ফিরছিলাম, তখনই অর্ণবী নিজে এই ঝিল থেকে উঠে এসে আমার সাথে কথা বলল। আমাকে বলল তাকে কিভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে। তাই প্রতিদিন সন্ধ্যায় মেয়ের সাথে কথা বলতে আসে এই ঝিলের পাড়ে। স্ত্রী গত হয়েছে বিগত মাসে। এখন আমার একমাত্র সঙ্গী আমার মেয়ে অর্ণবী। কিন্তু একটাই আক্ষেপ, মেয়েটার আমার কাছে জীবিত নেই। না, কাঁদবেন না।
আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আমি তো আছি, আমি আপনার মেয়ের মতো। কাঁদবেন না, এইভাবে কাঁদবেন না আপনি। এই অতসী, কি হলো রে তোর? হ্যাঁ, এরকম ঘুমের ঘরে কাঁদবেন না করছিস কেন? কি হলো? কে কাঁদছে? কি রে, তুই ঘুমোতে ঘুমোতে কার কান্না শুনতে পেলি? বল কি রে? মায়ের এমন কথায় অতসী হঠাৎ থতমত খেয়ে বিছানায় উঠে বসল। পাশের টেবিলে রাখা বোতল থেকে ঠকঠক করে খানিকটা জল খেয়ে নিয়ে হাঁপ ছেড়ে বলল, মা, আমি আমি কি এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, বোধহয় ভয়ানক কোনো স্বপ্নই দেখছিলিস, নয়তো এইভাবে কাঁদবেন না বলে চিৎকার করে উঠতিস না তো। এই বলে অতসী মায়ের কোলে মাথা হেলিয়ে মাকে জড়িয়ে ধরল। মা তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এই তো মাত্র কটা দিন হয়েছে নিরঞ্জন তোকে ছেড়ে গেছে, তাই বোধহয় এমন ভয়ানক সব স্বপ্ন দেখছিস। সে বা যাবে কোথায়, এখনো শ্রাদ্ধ শান্তি হয়নি, তার আত্মা যে এ বাড়ির আশেপাশেই আছে। চিন্তা করিস না মা, আমি তোর বাবা দুজনেই তো তোর সঙ্গে আছি, চিন্তা করিস না। নে মা, আমার কোলে মাথা রেখে একটু ঘুমানোর চেষ্টা করতো। কিন্তু অতসীর চোখে ঘুম এলো না। এত পরিষ্কার স্বচ্ছ একটা ঘটনা সে স্বপ্নে কিভাবে দেখতে পারে? এটা সত্যি কি স্বপ্ন ছিল, নাকি স্বপ্নের মোড়কে মোড়া একটা সত্যি ঘটনা, যা কোনো এক অলৌকিক শক্তির ইচ্ছায় অতসী দেখতে পেয়েছে ঘুমের ঘোরে? তবে কি ঝিলের ওই কালো জলে আজও অর্ণবীর প্রেতাত্মা প্রতিশোধ স্পৃহা বুকে পুষে ঘাঁটি কেড়ে রয়ে গেছে ওই অন্ধকার নরকের অতলে? আজ নিরঞ্জনের শ্রাদ্ধ শান্তির কাজ মিটেছে। সারাদিন অতসী ঘরের যাবতীয় জিনিসপত্র গোছাতে ব্যস্ত। কাল সকালের ট্রেনে সে বাবা মায়ের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। এতল্লাটে সন্ধে নামার সঙ্গে সঙ্গে অনতিদূরে কারখানায় বেজে ওঠে ছুটির সাইরেন। অতসীর মা ঘরের সন্ধ্যা প্রদীপ দেখাতে দেখাতে মেয়েকে বলেন, মন খারাপ করিস না রে মা, মন খারাপ করিস না। কি করবি বলতো, ভাগ্যে যা আছে তাই তো হবে। মা, এই বাড়ি ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই বাড়ির সাথে, নিরঞ্জনের সাথে আমার যে অনেক স্মৃতি জড়িয়ে আছে মা। কি আর করবি বল, একা একা এখানে কি করেই বা তুই থাকবি? আশেপাশে কোনো জনবসতি নেই, লোক চলাচল নেই, এ যেন এক ঘুমের পাড়া। তোর কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তবুও যে কিছু করার নেই মা। তোকে এখানে একা রেখে আমরা চলে যেতে পারবো না, তুই আমাদের সাথেই যাবি। যা যা গোছাতে বাকি আছে চটপট গুছিয়ে নাও, কাল সকাল হলেই আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, সে তো গোছাচ্ছি, কিন্তু মেয়েটার যে খুব মন খারাপ। সে তো একটু মন খারাপ হবেই, কিন্তু কিছু তো করারও নেই, তাই না? এমন সময় হঠাৎ করে বাইরে থেকে তারস্বরে বেশ কতগুলো রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। অতসী হাতের ফোনের ফ্ল্যাশটা অন করে দরজায় এসে দাঁড়ালো। অতসীর মা বলল, বাইরে যাস না জানো। অতসী বেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যের পর ঘোলাটে আধারে সে দেখল কেউ একজন ঝিলের পাড়ে বসে কিছু খাচ্ছে। যেখানে দুপুরে শ্রাদ্ধ হয়ে গেলে কলা পাতায় করে কাকেদের ভাত দেওয়া হয়েছিল, ঠিক সেই জায়গায় কেউ যেন বসে আছে। সেদিনের সেই স্বপ্নটা দেখার পর থেকে অতসীর মনে আর কোনো ভয় কাজ করে না। সে তো সবটা জানে, সবটাই বোঝে। তাই সে ফোনের ফ্ল্যাশটা বন্ধ করে অন্ধকারের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সেই দিকে। কিছুটা এগোতেই তার কানে ভেসে এলো গোগ্রাসে কিছু চিবিয়ে চিবিয়ে খাওয়ার আওয়াজ। এগিয়ে গিয়ে সেই জমাট অন্ধকারের পিছনে দাঁড়িয়ে অতসী বলল, নিরঞ্জন, তুমি? বেশ কিছুক্ষণ পিন পতন নিস্তব্ধ চরাচর। তারপর অতসী আবারও বলল, নিরঞ্জন, তুমি এসেছ? এবার অন্ধকারের মধ্যে থেকে উত্তর আসে, হ্যাঁ,
আমাকে এইভাবে একা রেখে চলে গেলে কেন নিরঞ্জন? জানি না, তবে এই ঝিলে সে আছে, ওই আমাকে টেনে নিয়ে গেছে। এখন আমি ওর সাথেই এই ঝিলে থাকি। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, নয়তো ও তোমার গর্ভের সন্তানেরও ক্ষতি করতে পারে। যাও তুমি এখান থেকে, চলে যাও। সঙ্গে সঙ্গে ঝপ করে ঝিলের জলে ঝাঁপিয়ে পড়ার একটা শব্দ হলো। কেউ যেন ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে কাটতে মাঝখানে চলে গেল। নিরঞ্জন! অতসী নিরঞ্জনের নাম ধরে ডেকে দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ অন্ধকারের মধ্যে মাথা হেঁট করে চোখের জল ঝরাচ্ছে। এমন সময় সেই পরিচিত বয়স্ক লোকটার কণ্ঠস্বর অতসীর কানে ভেসে এলো। কি গো মেয়ে, এই অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? অনেকদিন পর স্বামীর সাথে কথা হলো বুঝি? আজ আমি ওকে দেখলাম। আসলে এই ঝিলের পাড়টা এইরকমই, অন্ধকারের মধ্যে এখানে এসে দাঁড়ালে হারিয়ে যাওয়া মানুষগুলোর দেখা পাওয়া যায়। সেই জন্য আমি আসি আমার মেয়ের সঙ্গে দেখা করতে। আপনার কথা শুনেছি বহুবার, এমনকি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছি, যেখানে আপনি এই মারণ ঝিল সম্পর্কে একটা গল্প বলছিলেন। কিন্তু আপনাকে তো কখনো দেখিনি, আপনাকে একবার দেখতে ইচ্ছা করছে। তুমি স্বপ্ন দেখোনি? ঘুমের ঘোরে আমি তোমাকে দেখিয়েছিলাম ওই পুরনো ইতিহাস। ওসব সত্যি সত্যি। আমি অর্ণবীর হতভাগ্য বাবা। আমার মেয়েকে একসময় 4 জন মানুষ রূপী কুকুর মিলে ওইভাবে করেছিল, আর আমার মেয়ে এখনো এই ঝিলেই থাকে। আর হ্যাঁ, আমাকে দেখতে চাও, কিন্তু দেখতে তো পাবে না। আমার যে কোনো শরীর নেই, আমিও এক অশরীরী। অশরীরী? হ্যাঁ, অশরীরী। আসলে যখন শরীর ছিল তখন মেয়ের সাথে নির্বিঘ্নে মেলামেশা করতে পারতাম না, যোগাযোগ রাখতে পারতাম না। তাই ওই ঝিলের অতল গহ্বরে তলিয়ে গিয়ে আমি আমার মেয়ের চিরতরে সঙ্গী হয়ে গেছি। তাই নাকি? এমনও আবার হয়? হয় 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 বই কি। আমি যদি এই ঝিলের অতলে তলিয়ে যাই, আমিও আমার নিরঞ্জনকে চিরতরে পেয়ে যাব। হ্যাঁ, অবশ্যই পাবে। তবে আমিও ওই ঝিলে ঝাঁপ দেব। এমন সময় অতসীর বাবা মা হাতে টর্চ নিয়ে ঝিলের পাড়ে আসেন। অতসী, তুই কোথায় গেলি রে? অতসী, ঘরে ফিরে চল। ঝিলের বুকে ঝুপ করে কোনো কিছু একটা পড়ার শব্দ পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে অতসীর বাবা মা দেখলেন অতসী জলে পড়েছে। অতসীর বাবা সাঁতার জানা হাড্ডা গোড্ডা লম্বা লোক। তিনি তক্ষুনি জলে নেমে অতসীকে তুলে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসেন। ডাক্তারবাবু, আপনি বললেন মাসখানেকের জন্য মেয়েকে একটা শুনশান এরিয়ায় নিয়ে গেলে ওর এই অসুস্থতা কিছুটা কমতে পারে, কিন্তু এখন দেখছি ও দিন দিন আরো বেশি মানসিক ভারসাম্যহীন রুগী হয়ে যাচ্ছে। এবারেই একটা শুনশান এরিয়ায় ঝিলের সামনে একটা ঘর ভাড়া নিয়ে সেখানে 15 দিনের জন্য গেলাম। দেখলাম রাতে উল্টোপাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়েছে, কখনো আবার ঝিলের ধারে গিয়ে একা একা বক বক করছে। আমাকে বলছে, ভাত খেতে বসো নিরঞ্জন, আমি তোমার জন্য ভাত বাড়ছি। এমনকি শেষ দিন তো ঝিলে ঝাঁপিয়ে পড়েছিল আর হাবুডুবু খেতে খেতে বলছিল, এখানে অর্ণবী আছে, এখানে নিরঞ্জন আছে, আমি এখানেই থাকবো, আমি এখান ছেড়ে যাব না, এখানেই আমি থাকবো। অর্ণবী আছে, নিরঞ্জন আছে। নিরঞ্জন তো আপনার মৃত জামাইয়ের নাম।
তাই অতসী সে নাম বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অর্ণবীটাকে, তার খোঁজ খবর নিয়ে দেখেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, খোঁজ খবর নিয়ে দেখেছি। আসলে অর্ণবী হচ্ছে ওই এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া 13-14 বছর বয়সী একটা মেয়ে। কিন্তু অতসী হঠাৎ কেন বলল অর্ণবী ওই ঝিলের জলে আছে? আর তাছাড়া অতসী ওই নামটাই বা জানলো কি করে? যখন আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজকর্ম করে না, ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোর মতো হ্যাং করে, তখন মস্তিষ্ক অটোমেটিক নিজের মতো অনেক রকম কাজ করে থাকে। তাদের মধ্যে আশ্চর্যজনক কিছু ঘটনাও থাকতে পারে, কারণ মানুষের মস্তিষ্ক যে কতটা শক্তিশালী তা তো অনুমান করাই যায়। তার সেই ক্ষমতার স্বাভাবিক ব্যবহার 10-15% বেশি অসম্ভব, কিন্তু অস্বাভাবিক ব্যবহার যদি 90% কিংবা তারও বেশি হয়ে যায়, তখন মানুষের অসাধ্য কিছু থাকবে বলে অন্তত আমার মনে হয় না। আমার মনে হয় ওই করিমপুরের অর্ণবী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ওর মস্তিষ্কে কোন রকম ইনপুট হয়েছে। ডাক্তারবাবু, আগের বারে 10 দিন ওকে বকখালি ঘুরিয়ে আনলাম, দেখলাম ওর অসুস্থতা এবং মনটা একটু ভালো হলো। কিন্তু করিমপুর থেকে ফেরার পর ওর মানসিক পরিস্থিতি আরো খারাপের দিকে এগিয়েছে। কি যে হবে আমি বুঝতে পারছি না ডাক্তারবাবু। একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আপনার মেয়ে একজনকে ভালোবেসে বিয়ে করেছে এবং তার সঙ্গে প্রায় 1 বছর সংসার করেছে। আপনার মেয়ে প্রেগনেন্ট। এই অবস্থায় হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা গেছে এবং সে এইসব চিন্তা করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। আবার সবকিছু স্বাভাবিক হতে একটু তো সময় লাগবে। ওষুধগুলো ঠিকঠাক খাওয়ান এবং ওকে এক জায়গায় 15-20 দিনের বেশি রাখবেন না। নানান জায়গায় ওকে নিয়ে ঘুরে বেড়ান। দেখুন ও কোথায় গিয়ে একটু আনন্দ বেশি পাচ্ছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় নিরঞ্জনের স্মৃতি ওকে পাগল করে ছাড়ছে। তাই যত তাড়াতাড়ি পারেন ওর মন থেকে নিরঞ্জনের স্মৃতিগুলো মুছে ফেলার চেষ্টা করুন। আচ্ছা, আপনি তাহলে একেবারে ওকে 1 মাসের মতো ওষুধ দিয়ে দিন। আমি তাহলে ওকে নিয়ে 15-20 দিনের জন্য পাহাড় এরিয়ায় ঘুরে আসি। দেখি মেয়েটা ধীরে ধীরে ঠিক হয় কিনা। এই বলে অতসীর বাবা ডাক্তারবাবুর চেম্বার থেকে ওষুধপত্র বুঝে নিয়ে বেরিয়ে পড়লেন। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প, অমিয় নস্করের লেখা খিদে। তোমাদের মোবাইল স্ক্রিনের মাঝখানে তোমরা এখন রহস্য রোমাঞ্চের যে লোগোটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে এক্ষুনি রহস্য রোমাঞ্চকে সাবস্ক্রাইব করে এসো, কারণ এখন থেকে ফেলুদা, ব্যোমকেশ এবং তারানাথ তান্ত্রিক সিরিজের সমস্ত গল্প রহস্য রোমাঞ্চতেই আসবে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য রহস্য রোমাঞ্চতে আমি নতুন গল্প নিয়ে আসছি।